আবার শুরু করলাম আগের দিনের অশরীরী গল্পের পরবর্তী অংশ। এখানেও একটা ছোটখাটো লাইব্রেরি আছে দেখিতেছি। একটা ক্ষুদ্র আলমারিতে গোটা কয়েক পুরাতন উপন্যাস, অধিকাংশই সম্মুখের ও পশ্চাতের পাতা ছেঁড়া। যা হোক, পরিবার যদি ইচ্ছে হয় বইয়ের অভাব হইবে না। দুপুরবেলাটা ভারী আনন্দে কাটিল। শূন্য বাড়িময় একাকী ঘুরিয়া বেড়াইলাম। পাহাড়ের উপর এই বৃহৎ বাড়িকে তৈয়ার করিয়াছিল। ইহার কোনো ইতিহাস আছে কি? কলিকাতায় ফিরিয়া বন্ধুকে জিজ্ঞাসা করিব। বাড়ি যেই তৈয়ার করুক, তাহার রুচির প্রশংসা করিতে হয়। যে পাহাড়ের উপর বাড়িটি প্রতিষ্ঠিত, তাহা দেখিতে একটি উল্টোনো বাটির মতো। কবি হইলে আরও রসালো উপমা দিতে পারিতাম। হয়তো সাদৃশ্যটাও আরো বেশি হইত, কিন্তু আমার পক্ষে উল্টানো বাটি যথেষ্ট। সাদা বাড়িখানা তাহার উপর মাথা তুলিয়া আছে। বাড়িখানা যেমন বৃহৎ তেমন মজবুত। মোটা মোটা দেওয়ালের মাঝখানে বিশাল এক একটা ঘর। নিজের বিশালতার গৌরবে শূন্য আসবাবহীন অবস্থাতেও সর্বদা গম গম করিতেছে। বাড়ির সম্মুখে খানিকটা সমতল স্থান আছে, তাহাতে গোলাপ বাগান। গোলাপ বাগানের শেষে ফটক, ফটকের বাইরেই নিচে যাইবার ঢালু পাথর ভাঙা পথ বাঁকিয়া বাড়ির কোল দিয়া নামিয়া গিয়াছে। ফটকের সম্মুখে কিছু দূরে একটা প্রকাণ্ড কূপ, গভীর হইয়া কোথায় চলিয়া গিয়াছে তাহা তল পর্যন্ত দৃষ্টি হয় না। কূপের চারপাশে আগাছা জন্মিয়াছে। একটা শিমুল গাছ তাহার মুখের বিরাট গর্তটার উপর ঝুঁকিয়া পড়িয়াছে। কূপের ভিতর একখণ্ড পাথর ফেলিয়া দেখিলাম, অনেকক্ষণ পরে একটা ফাঁপা আওয়াজ আসিল। কূপটা নিশ্চয়ই শুষ্ক। সন্ধ্যার সময় কূপের কাছে গিয়া দাঁড়াইলাম। নিচে বেশ অন্ধকার হইয়া গিয়াছে। দূরে দূরে দুই একটি প্রদীপ মিটমিট করিয়া জ্বলিতে আরম্ভ করিয়াছে, কিন্তু উপরে এখনো বেশ আলো আছে। পশ্চিম দিকটা গৈরিক ধুলায় ভরিয়া গিয়াছে, দেখিতে ভারী চমৎকার। এই বাড়িতে আমার 2 দিন কাটিল। হঠাৎ কাঁধের উপর একটা স্পর্শ অনুভব করিয়া দেখি এক ঝলক রক্ত সেখানে পড়িয়াছে। তখনই বুঝিতে পারিলাম রক্ত নয়, ফুল। শিমুল গাছটার 2-4টে ফুল ধরিয়াছিল, ইতিপূর্বে লক্ষ্য করি নাই। ফুলটি হাতে লইয়া ফিরিয়া আসিলাম। মনে হইল এই স্থানের অধিষ্ঠাত্রী দেবতা ফুল দিয়ে আমাকে স্বাগত সম্ভাষণ করিলেন। 9 ফেব্রুয়ারি। আজ শরীরটা ভালো ঠেকিতেছে না, বোধহয় একটু জ্বর ভাব হইয়াছে। মাথার মধ্যে কেমন একটা উত্তাপ অনুভব করিতেছি। মোকদ্দমা লইয়া যে অতিরিক্ত মানসিক পরিশ্রম করিয়াছি, তাহার কুফল এখনো শরীরে লাগিয়াছে। অকারণে স্নায়ুমণ্ডল উত্তেজিত হইয়া ওঠে। আজ উপবাস করিয়াছি, আশা করি কাল শরীর বেশ ঝরঝরে হইয়া যাইবে। 10 ফেব্রুয়ারি। প্রাচীন গ্রীসে সংস্কার ছিল যে প্রত্যেক গাছ, লতা, নদী, পাহাড়ের একটা করিয়া অধিষ্ঠাত্রী দেবতা আছে। আধুনিক বিজ্ঞান শাসিত যুগে কথাটা হাস্যকর হইলেও উপদেবতা অধিষ্ঠিত গাছপালার কথা কল্পনা করিতে মন্দ লাগে না। সাঁওতালদের মধ্যেও এইরূপ সংস্কার আছে শুনিয়াছি। যাহারা বনে জঙ্গলে বাস করে, তাহাদের মধ্যে এই প্রকার বিশ্বাস হয়তো স্বাভাবিক। মানুষ যেখানেই থাকুক, দেবতার সৃষ্টি না করিয়া থাকিতে পারে না। আমরা সভ্য হইয়া ইট পাথরের মন্দিরের মধ্যে দেবতার প্রতিষ্ঠা করিয়াছি। যাহারা বনের মানুষ, তাহারা গাছপালা, নদী নালাতেই দেবতার আরোপ করিয়া সন্তুষ্ট থাকে। আত্মবিশ্বাসের যেখানে অভাব, সেখানেই দেবতার জন্ম। মানুষ সহজ অবস্থায় ভূত, প্রেত, উপদেবতা, এমনকি দেবতা পর্যন্ত বিশ্বাস করিতে পারে না। সব বিশ্বাস করিতে হইলে রীতিমতো মস্তিষ্কের ব্যাধি থাকা চাই। কিন্তু সে যাহাই হোক, উপদেবতার কথা কল্পনা করিতে বেশ লাগে। আমার ওই শিমুল গাছটার যদি একটা দেবতা থাকিত, তাহাকে দেখিতে কেমন হইত? কিংবা অত দূর যাইবার প্রয়োজন কি? এই পাহাড়টারও তো একটা দেবতা থাকা উচিত। তিনিই বা কিরূপ দেখিতে শুনিতে?
তিনি যদি হঠাৎ একদিন আমাকে দেখা দেন তবে কেমন হয়। 11ই ফেব্রুয়ারি। দিনের বেলাটা পাহাড়ের উপরেই এধার ওধার ঘুরিয়া এবং রান্নাবান্নার কাজে বেশ একরকম কাটিয়া যায়, কিন্তু সন্ধ্যার পর হইতে শয়নের পূর্ব পর্যন্ত এই 3-4 ঘন্টা সময় যেন কিছুতেই কাটিতে চায় না। এখন কৃষ্ণপক্ষ যাইতেছে। সূর্যাস্তের পরই চারিদিক ঘুটঘুটে অন্ধকার হইয়া যায়। তখন পৃথিবী পৃষ্ঠে সমস্ত দৃশ্য লেপিয়া মুছিয়া একাকার হইয়া যায়। কেবল আকাশের তারাগুলা যেন অত্যন্ত নিকটে আসিয়া চক্ষু মেলিয়া চাহিয়া থাকে। আমি ইকমিক কুকারে রান্না চড়াইয়া দিয়া লণ্ঠন জ্বালিয়া ঘরের মধ্যে নীরবে বসিয়া থাকি। লণ্ঠনের ক্ষীণ আলোয় ঘরটা সম্পূর্ণ আলোকিত হয় না, আনাচে কানাচে অন্ধকার থাকিয়া যায়। প্রকাণ্ড বাড়িতে আমি একা। 12ই ফেব্রুয়ারি। মনটা অকারণে বড় অস্থির হইয়াছে। সন্ধ্যার পর হইতে কেবলই মনে হইতেছে যেন কাহার অদৃশ্য চক্ষু আমাকে অনুসরণ করিতেছে। বারবার ঘাড় ফিরাইয়া পিছনে দেখিতেছি, অথচ বাড়িতে আমি ছাড়ার কেহ নাই। স্নায়বিক উত্তেজনা, তাহাতে সন্দেহ নাই, কিন্তু বড় অস্থির বোধ হইতেছে। নার্ভের কোনো ঔষধ সঙ্গে থাকিলে ভালো হইত। 13ই ফেব্রুয়ারি। কাল রাত্রে এক অদ্ভুত ব্যাপার ঘটিয়াছে। আমার স্নায়ুগুলা এখনো ধাতস্থ হয় নাই, কিংবা না, ওসব আমি বিশ্বাস করি না। ঘুমাইয়া পড়িয়াছিলাম। অনেক রাত্রে ঘুম ভাঙিয়া গেল। কে যেন আমার সর্বাঙ্গে অতি লঘু স্পর্শে হাত বুলাইয়া দিতেছে। কি অপূর্ব রোমাঞ্চকর সে স্পর্শ তাহা বলিতে পারে না। মুখের উপর হইতে আঙুল চালাইয়া পায়ের পাতা পর্যন্ত লইয়া যাইতেছে, আবার ফিরিয়া আসিতেছে। ঘর অন্ধকার ছিল। এই শারীরিক সুখস্পর্শের মোহে কিছুক্ষণ আচ্ছন্ন থাকিয়া ধর্মর করিয়া বিছানায় উঠিয়া বসিলাম। মনে হইল কে যেন নিঃশব্দে শয্যার পাশ হইতে সরিয়া গেল। এতক্ষণে ঘুমের আবেশ একেবারে ছুটিয়া গিয়াছিল। ভাবিলাম চোর নয় তো, কিন্তু চোর গায়ে হাত বুলাইয়া দিবে কেন? তাছাড়া ঘরের দরজা বন্ধ করিয়া শুইয়াছি। আমি উচ্চকণ্ঠে ডাকিলাম, কে? কোনো সাড়া নাই। গা ছমছম করিতে লাগিল। বালিশের পাশে দেশলাই ছিল। আলো জ্বালিলাম। ঘরে কেহ নাই, দরজা পূর্ববৎ বন্ধ। ভাবিলাম ঘুমাইয়া নিশ্চয়ই স্বপ্ন দেখিয়াছি। এমন অনেক সময় হয়, ঘুম ভাঙিয়াছে মনে হইলেও ঘুম সত্যিই ভাঙে না। নিদ্রা ও জাগরণের সন্ধিস্থলে মনটা অর্ধচেতন অবস্থায় থাকে। দ্বার খুলিয়া বাহিরে আসিলাম। খোলা বারান্দায় আসিয়া দেখিলাম এক আকাশ নক্ষত্র জল জল করিতেছে। ঘরের বদ্ধ বায়ু হইতে বাহিরে আসিয়া বেশ আরাম বোধ হইল। একটা ঠান্ডা হাওয়া বাড়ির চারিদিকে যেন নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতেছে। কিছুক্ষণ এদিক ওদিক পায়চারি করিবার পর একটু গা শীত শীত করিতে লাগিল। আবার ঘরে ফিরিয়া দরজা বন্ধ করিয়া শুইলাম। আলোটা নিবাইলাম না, কমাইয়া দিয়া মাথার শিয়রে রাখিয়া দিলাম। এটা কি সত্যি স্বপ্ন? রাত্রে আর ভালো ঘুম হইল না। 14ই ফেব্রুয়ারি। কাল আর কোনো স্বপ্ন দেখি নাই। আধ আশা আধ আশঙ্কা লইয়া শুইতে গিয়াছিলাম। হয়তো আজ আবার স্বপ্ন দেখিব, কিন্তু কিছুই দেখি নাই। আজ শরীর বেশ ভালো বোধ হইতেছে। চাল ডাল কেরোসিন তৈল ইত্যাদি ফুরাইয়া গিয়াছিল। মালিকে দিয়া বাজার হইতে আনিয়াই লইয়াছি। মালিটা যাতে গোয়ালা হইলেও বেশ বুদ্ধিমান লোক। সেই যে তাহাকে আমার সম্মুখে আসিতে মানা করিয়া দিয়াছিলাম, তারপর হইতে নিতান্ত প্রয়োজন না হইলে আমার কাছে আসে না। কখন জল দিয়া যায় আমি জানিতেও পারি না। আমিও আসিয়া অবধি পাহাড় হইতে নিচে নামিলাম। সুতরাং মানুষের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ এ কয়দিন হয় নাই বলিলেই চলে। নিচে রাস্তা দিয়া মানুষ চলাচল করিতে দেখিয়াছি বটে, কিন্তু এত দূর হইতে তাহাকে মুখ দেখিতে পাই নাই। আজ বাড়িতে চিঠি দিয়াছি, লিখিয়াছি, বেশ ভালো আছি, কিন্তু তাহাদের চিঠিপত্র দিতে বারণ করিয়া দিয়াছি। আমার এই বিজন বাসের একটা মাধুর্য, একটা চিঠিপত্রের দ্বারা খণ্ডিত হয় ইহা আমার ইচ্ছা নয়।
বাইরের পৃথিবীতে কোথায় কি ঘটিতেছে না ঘটিতেছে তাহার খোঁজ রাখিতে চাই না। 15ই ফেব্রুয়ারি। আজ আবার মনটা অস্থির হইয়াছে, কি যেন হইয়াছে, অথচ ঠিক বুঝিতে পারিতেছি না। শরীরটা বেশ ভালোই আছে, তবে এমন হইতেছে কেন? কাল ভাবিতেছি একবার শহরটা দেখিয়া আসিব। শুনিয়াছি নবাবী আমলের অনেক দ্রষ্টব্য স্থান আছে। কাছেই কোথায় নাকি সীতাকুণ্ড নামে গরম জলের একটা প্রস্রবণ আছে। বন্ধু বলিয়া দিয়েছিলেন সেটা দেখা চাই, অতএব সেটাও দেখিতে হইবে। 16ই ফেব্রুয়ারি। কাল রাত্রে আবার সেইরূপ ঘটিয়াছে। স্বপ্ন নয়, এ স্বপ্ন নয়, স্পষ্ট অনুভব করিলাম কে আমার পাশে বসিয়া অতি কোমল হস্তে ধীরে ধীরে আমার গায়ে হাত বুলাইয়া দিতেছে। অনেকক্ষণ চোখ বুজিয়া নিষ্পন্দ বক্ষে শুইয়া রহিলাম। বালিশের তলায় ঘড়িটা টিকটিক করিতেছে শুনিতে পাইলাম। সুতরাং এ ঘুমের ঘরে স্বপ্ন দেখা হইতেই পারে না। অদৃশ্য হাতটা কতবার আমার আপাদ মস্তক বুলাইয়া গেল তাহা বলিতে পারি না। একবার হাতখানা যখন আমার বুকের কাছে আসিয়াছে, তখন হাত বাড়াইয়া আমি সেটা ধরিতে লাগিলাম। মনে হইল আমার মুঠির মধ্যে হাতটা গলিয়া মিলাইয়া গেল। হাত বুলানোও বন্ধ হইল। অনুভবে বুঝিলাম সে শয্যার পাশে দাঁড়াইয়া আছে, এখনো যায় নাই। আমি চোখ চাইয়া শুইয়া রইলাম, সেও দাঁড়াইয়া রহিল। ঘর অন্ধকার, কিছুই দেখিতে পারিতেছি না। চোখ খুলিয়া থাকা বা বুজিয়া থাকায় কোনো প্রভেদ নাই। উৎকর্ণ হইয়া শুনিবার চেষ্টা করিলাম কোনো শব্দ হয় কিনা। দরজায় কোথাও ঘুণ ধরিয়াছে, তাহারই শব্দ শুনিতেছি, আর কোনো শব্দ নাই। আজকের গল্প পাঠ এই পর্যন্তই।